মেধাই টেক্সটাইল, মননে টেক্সটাইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই দামি ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করতে পছন্দ করি। দামি গাড়ি, দামি বাড়ি, জামা কাপড় ইত্যাদি আরও কত কি। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে দামি কাপড় কোনটি, আপনি হয়তো ঢাকায় মসলিন কাপড়, কাশ্মীরি ছাগলের শাল অথবা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কথা ভাবতেছেন। এটা স্বাভাবিক, কিন্তু বিশ্বের সবচেয়ে আরামদায়ক ও দামি কাপড় এগুলো নয়। আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে দামি কাপড় সম্পর্কে, যার একটি জামা তো দূরের কথা, একটি মোজার দাম শুনলেও আপনার চোখ কপালে উঠবে। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর সবচেয়ে দামি এবং দুর্লভ কাপড়টির নাম হচ্ছে বিকুনার কাপড়। এই কাপড়টি মূলত বিকুনা নামক পশুর পশম থেকে তৈরি করা হয়। এই কাপড়টিকে দুর্লভ বলার কারণ, বিকুনা নামক পশুর থেকে খুব কম পরিমাণ পশম উৎপন্ন হয়, তাও আবার বছর 3 পরপর সংগ্রহ করতে হয়। আজকে আমরা জানবো বিকুনা কাপড়ের মান কেমন এবং এগুলো কত দামি, এগুলো কোথায় পাওয়া যায় এবং এগুলোর ইতিহাসটা জানবো। পাশাপাশি বিকুনা কাপড়ের প্রসেসিং সিস্টেমটা আমরা জেনে নিব এবং সবশেষে সবার জন্য একটা উন্মুক্ত প্রশ্ন থাকবে, যেটা আমার পার্সোনাল। সো আশা করি সবাই ভিডিও শেষে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। বিকুনা প্রাণীটির সন্ধান মেলে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে, বিশেষত চিলির অ্যান্ডিস এল্টিপ্লানো পর্বতে তাদের বিচরণ করতে দেখা যায়। এদের দেহের উপরিভাগ অরেঞ্জ এবং নিচের অংশ হোয়াইট কালার পশম দ্বারা আবৃত থাকে। এই উষ্ণ পশমে মূলত তাদের পর্বতের ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা করে। চিলির পাশাপাশি আর্জেন্টিনা, বলিভিয়া ও পেরুতেও বিকুরের সন্ধান মেলে। সাধারণত সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 10,000 থেকে 15,000 ফুট উঁচু পর্বতভূমিতে তারা বসবাস করে। ইনকা সভ্যতার শুরুতে এই প্রাণীগুলো হত্যা মহাপাপ ছিল, ফলে এই প্রাণীগুলো দ্রুত বংশবিস্তার করতে থাকে। দক্ষিণ আমেরিকার অঞ্চলে প্রচুর সংখ্যক বিকুনা বেড়ে উঠতে থাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1532 সালে যখন স্প্যানিশ বিজেতারা ইনকা সাম্রাজ্য দখল করে নেয়, তখন থেকে প্রচুর পরিমাণে বিকুনা হত্যা করতে থাকে। বিকুনার মাংস ভক্ষণ ও চামড়া সংগ্রহের আকার তাদের বিলাসিতায় পরিণত হয়। এছাড়া বিকুনার পশম দ্বারা তৈরি সুতাকে তারা বাণিজ্যিকভাবে নয়া বিশ্বের সিল্ক হিসাবে পরিচিত করে তোলে। এর ফলে মাত্র 100 বছরের ব্যবধানে এটি একটি দুর্লভ প্রাণীতে পরিণত হয়। ইনকা সাম্রাজ্যে যেখানে 1 মিলিয়নেরও বেশি বিকুনা ছিল, সেখানে 1960 সালে তা সংখ্যায় মাত্র 5,000-এ এসে দাঁড়ায়। ফলে সবাই নড়েচড়ে বসেন এবং এই প্রাণীটি রক্ষায় তৎপর হয়ে ওঠেন। তখন থেকে এই প্রাণীটি হত্যা, ক্রয় বিক্রয় এবং এর পশম ও উলের ব্যবহার নেতিবাচক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে থাকে। 1976 সালে বিকুনা বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত হয় এবং জাতিসংঘ এটি সংরক্ষণের জন্য বিস্তর প্রস্তাব গ্রহণ করে। এতে বিকুনা ক্রয় বিক্রয়ের উপর কড়া নজরদারি আরোপ করা হয় এবং বিকুনার মাংস ও অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা আইনগত নিষিদ্ধ করা হয়। এই সিদ্ধান্ত বেশ কার্যকারী পদক্ষেপ হিসেবে উত্তম ফলাফল বয়ে নিয়ে আসে। দক্ষিণ আমেরিকার 4টি দেশে আবারও খুব তাড়াতাড়ি বিকুনার সংখ্যা বাড়তে থাকে। এর মধ্যে সবচেয়ে অগ্রগতি দেখা যায় পেরুতে। বর্তমানে দেশ 4টিতে প্রায় 1,60,000 বিকুনা রয়েছে। বিকুনা ক্রয় বিক্রয় নিষিদ্ধের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ এর পশম ও কাপড় বিক্রিও নিষিদ্ধ ছিল। পরবর্তীতে 1993 সালে শুধুমাত্র এর পশম ও কাপড় বিক্রয়ের জন্য বৈধতা প্রদান করা হয়। এরপর থেকে বিকুনা উলের কাপড় বিশ্বের সবচেয়ে দামি, উষ্ণ, আরামদায়ক ও বিলাসবহুল কাপড় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 2008 সালে বিকুনাকে বিপন্ন প্রজাতির প্রাণী থেকে অত্যন্ত উদ্বেগজনক প্রজাতির তালিকায় স্থান দেওয়া হয়েছে। ধীরে ধীরে এটি সাধারণ প্রাণীর তালিকায় নেমে আসবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। শুরুতেই বলেছিলাম, বিকুনার পশম থেকে তৈরিকৃত কাপড় শুধুমাত্র উষ্ণ কিংবা মোলায়েম নয়, এটি বিশ্বের সবচেয়ে দামি কাপড়ও বটে। কিন্তু কতটা দামি? কারণ ওয়াল স্ট্রিট জার্নালের মতে বিকুনার পশম দিয়ে তৈরি এক একটি কোটের মূল্য $21,000-এরও বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় 23 লক্ষ টাকারও বেশি। বিকুনার পশম দিয়ে তৈরি এক একটি মাফলারের দাম গড়ে $4,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 4 লক্ষ টাকারও বেশি। মাত্র এক জোড়া মোজার দাম $1,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকা। বিকুনার পশমের তৈরি পোশাকের ফিনিশিং এতটাই মসৃণ যে এর চেয়ে অভিজাত পোশাক আর কোনো উল দ্বারা তৈরি করা সম্ভব হয়নি। বর্তমানে ইতালীয় কোম্পানি লুরু ভিয়েনায় বিকুনার পোশাক তৈরি করে থাকে। এই আধুনিক যুগে এসেও বিকুনার পশম সংগ্রহ ও উল তৈরিতে ইনকাদের শিখিয়ে যাওয়া আদি পদ্ধতি ব্যবহৃত হয়। বিকুনাদের ধরার জন্য একটি দীর্ঘ দড়ি ইউজ করা হয়। দড়ির শুরু থেকে শেষ পর্যন্ত টুকরো টুকরো রং বেরঙের কাপড় ঝোলানো থাকে। এরপর সেই দড়ি দিয়ে ঘিরে তাদের একত্রিত করা হয়। এরপর একে একে উপযোগী বিকুনার দেহ থেকে পশম কেটে তাদের আবার ছেড়ে দেওয়া হয়। বিকুনা ও কাশ্মীরি ছাগলের পাশাপাশি আমাদের দেশেও একটি অবহেলিত সম্পদের কথা না বললেই নয়।
সেটি হচ্ছে বেড়ার পশম। 2 যুগ আগেও আমাদের দেশে বেড়ার পশম দ্বারা জাজিম, বালিশ, পাপোশ ইত্যাদি অভিজাত পণ্য ইউজ করা হতো। এছাড়াও বেড়ার পশম দ্বারা জায়নামাজ, মাফলার, সোয়েটার, কম্বল এগুলো উৎপাদন করা যায়। কিন্তু কোন এক অজানা কারণে সেই সম্পদ আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটা কি শুধু আমাদের অবহেলা? সে প্রশ্ন রেখে আজকের মতো এখানে ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।